সংস্কার ও বিচারের নামে দীর্ঘমেয়াদে ক্ষমতায় থাকতে চাইলে তা হবে দুঃস্বপ্ন, সালাউদ্দিন আহমদের হুঁশিয়ারি। শুধু সরকার পরিবর্তন নয়, দেশের রাজনৈতিক ব্যবস্থারও পরিবর্তন করতে হবে, নাহিদ ইসলাম। আগামী নির্বাচন সুষ্ঠু করতে দল নিরপেক্ষ পুলিশ জরুরি, আলোচনার সভায় বক্তারা সংস্কারের দাবি। সরকারি চাকরিতে 24%-এরও বেশি পদ ফাঁকা, তদবির সামলানোর ভয়ে নিয়োগে জোর কম, বলছেন বিশেষজ্ঞরা। আসসালামু আলাইকুম, ফারজানা নাহিদ জানাচ্ছি টিভিতে রাতের খবর। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, নিয়ে যাব পুরো খবরে। সংস্কারের নামে নির্বাচনকে বিলম্বিত করে অন্তর্বর্তী সরকার যদি ক্ষমতায় থাকার স্বপ্ন দেখে তা দুঃস্বপ্ন হবে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। বলেন, কিছু রাজনৈতিক দল নানা অজুহাতে নির্বাচনকে বিলম্বিত করে ফ্যাসিবাদ বিরোধী ঐক্যে ফাটল ধরানোর চেষ্টা করছে। আর দলের স্থায়ী কমিটির আরেক সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, দেশ থেকে পালিয়ে যাওয়াই আওয়ামী লীগের চরিত্র। আজ আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। ইফতেখার রেজার রিপোর্ট। যথাসময়ে সংস্কার ও দ্রুত নির্বাচনের দাবিতে কেরানীগঞ্জের চুনকুটিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানার উদ্যোগে বিএনপির এ সমাবেশ। সমাবেশে যোগ দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, গণতন্ত্রের জন্য লড়াই করা ফ্যাসিবাদ বিরোধী শক্তিগুলো নানা অজুহাতে নির্বাচনকে বিলম্বিত করে নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি করছে। আর জনগণের সাংবিধানিক অধিকার ক্ষুণ্ণ হলে বিএনপি আবারও আন্দোলনে নামবে, এমন হুঁশিয়ারিও দেন তিনি। জনগণের গণতান্ত্রিক অধিকার, জনগণের সাংবিধানিক অধিকার, সেই অধিকার প্রতিষ্ঠার জন্য আবারও যদি আমাদেরকে সংগ্রাম করতে হয়, তাহলে আমরা আবার সংগ্রাম করব। যদি কেউ স্বপ্ন দেখে থাকেন বিনা বুটে বিভিন্ন বাহানায় সংস্কার বিচারের বাহানা দিয়ে আপনারা অনবরত অনির্দিষ্টকালের জন্য ক্ষমতায় থেকে যাবেন, সেটা দুঃস্বপ্নে পরিণত হবে। বিভিন্ন রকমের কথা শুনে সংস্কার হচ্ছে একটি চলমান প্রক্রিয়া। মধ্যমেয়াদী সংস্কার, দীর্ঘমেয়াদী সংস্কার হবে, কিন্তু আমরা বলেছি এখনই তাৎক্ষণিক স্বল্পমেয়াদী সংস্কার করে নির্বাচনের জন্য যা যা প্রয়োজন সেই সংস্কারগুলো সাধন করে নির্বাচন দিতে হবে অতি শীঘ্রই। একই জনসভায় বিএনপি নেতা গয়েশ্বর রায় বলেন, সংস্কারের নামে কুসংস্কার করলে জনগণ মেনে নেবে না। সংস্কার বিএনপি মানে, বিএনপি কোনো কুসংস্কার মানে না। সুতরাং সংস্কারের নামে কোনো কুসংস্কারের মধ্য দিয়ে জনগণের অধিকার যদি বিলম্বিত হয়, জনগণ যদি প্রতারিত হয়, সেক্ষেত্রে বিএনপির কোনো নেতা কর্মী ঘরে বসে থাকবে না, ছাড়ো। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয়তাবাদী লেখক ফোরামের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় যোগ দিয়ে বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য ডক্টর আব্দুল মঈন খান সমৃদ্ধ বাংলাদেশ গড়তে জাতীয়তাবাদী আদর্শ শক্তিশালী করার আহ্বান জানান। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান একদলীয় শাসন উৎখাত করে তিনি বহুদলীয় গণতন্ত্র বাংলাদেশের কোটি কোটি মানুষের হাতে ফিরিয়ে দিয়েছেন। এইখানেই তার ঔদার্য, এইখানেই তার মহত্ব। এ কারণে কিন্তু আমরা বলি যে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান একজন সৈনিক থেকে একজন রাষ্ট্রনায়কে নিজেকে পরিণত করেছেন। এ সময় মঈন খান সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, গণতন্ত্রের মধ্যে বিভেদ সৃষ্টি করে এমন ঐক্য যেন তৈরি না হয়, সেদিকে সকলকে সজাগ দৃষ্টি রাখতে হবে। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, পালিয়ে যাওয়া আওয়ামী লীগ নেতাদের দমন পীড়ন ছিল ইয়াজিদ বাহিনীর সমতুল্য। পবিত্র আশুরা উপলক্ষে এক বাণীতে তিনি বলেন, 16 বছরে পতিত ফ্যাসিস্ট সরকার ভাওতাবাজির নির্বাচন, ভোটাধিকার হরণ, গুম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং বিদেশের টাকা পাচার সহ অবর্ণনীয় শোষণ ও জুলুমের রাজত্ব কায়েম করেছিল। তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ফরমায়েশি রায়ে সাজা দিয়ে কারারুদ্ধ করা এবং তাকে সুচিকিৎসা থেকে বঞ্চিত করে মৃত্যুর মুখে দাঁড় করানো করেছিল। কারবালায় ইমাম বাহিনীর যুদ্ধ প্রতিরোধের প্রেরণায় উদ্বুদ্ধ করে উল্লেখ করে তারেক রহমান বলেন, আর যেন কোনো নির্দয় অত্যাচারীর সৃষ্টি না হয় এবং ইনসাফ প্রতিষ্ঠার জন্য নিরন্তর সংগ্রাম চালিয়ে যেতে হবে। জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, শুধু সরকার পরিবর্তন নয়, দেশের রাজনৈতিক ব্যবস্থা পরিবর্তন করতে হবে, যাতে কোনো দুর্নীতিবাদ,
ফ্যাসিবাদ দেশে আর মাথা চাড়া দিয়ে উঠতে না পারে। বিকেলে বিচার সংস্কার এবং নতুন সংবিধানের দাবিতে দেশ গড়ার লক্ষ্যে জেলা এনসিপির উদ্যোগে জয়পুরহাট শহরের শহীদ ডাক্তার আবুল কাশেম ময়দানের পথসভায় তিনি এসব কথা বলেন। সভায় দলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম এবং দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ উপস্থিত ছিলেন। এনসিপির কেন্দ্রীয় নেতারা শহরের আমতলী এলাকায় পদযাত্রা শুরু করে শহরের শহীদ ডাক্তার আবুল কাশেম ময়দানে পৌঁছান। পরে নওগাঁয় শহরের নওজোয়ান মাঠে পথসভায় যোগ দেন। এর আগে পঞ্চম দিনে বগুড়ায় পথসভা করে এনসিপি। জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে কোনো ষড়যন্ত্র হলে তা যে কোনো মূল্যে প্রতিহত করা হবে বলে হুঁশিয়ার করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। আগামী ৩রা আগস্ট শহীদ মিনারে আমরা যেভাবে এক দফার ঘোষণা দিয়েছিলাম, এবছর শহীদ মিনারের ৩রা আগস্ট একইভাবে বিচার সংস্কার, নতুন সংবিধান এবং দেশ পুনর্গঠনের ইশতেহার ঘোষণা হবে। আমরা বলেছিলাম শুধু শেখ হাসিনার পতন নয়, দেশের রাজনৈতিক ব্যবস্থার পরিবর্তন করতে হবে। শুধু ক্ষমতার পরিবর্তন নয়, শুধু দলের পরিবর্তন নয়, এই মাফিয়া দুর্নীতিবাজ সিস্টেমের পরিবর্তন করতে হবে। জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, নতুন পুরাতন বলে কিছু দেখা হবে না, যেখানেই ফ্যাসিবাদ সেখানেই প্রতিরোধ গড়ে তোলা হবে। সকালে কুমিল্লার দক্ষিণ উপজেলার পদুয়ার বাজারে পথসভায় তিনি এই বক্তব্য দেন। বলেন, নির্বাচন নিয়ে সবাইকে প্রস্তুত থাকতে হবে। যে শহীদেরা রক্ত দিয়ে দেশকে আমানত রেখে গেছে, সেই রক্তের সাথে কাউকে বেইমানি করতে দেওয়া হবে না। ডাক্তার শফিক বলেন, ইদানিং কিছু রাজনৈতিক দলের দখল ও লুটপাট প্রত্যক্ষ করছে বাংলাদেশ। দলগুলোকে সামলাতে দলীয় নেতাদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, অন্যথায় জনগণই তাদের সামাল দেবে। আগামী নির্বাচন সুষ্ঠু হওয়ার পর সেখানে নির্ভর করবে। আমরা যেন তেন কোনো নির্বাচন চাই না। বাংলাদেশের বিভিন্ন জায়গায় ইদানিং রাজনীতির নামে অপকল্প আর উৎপাত আমরা লক্ষ্য করছি। আমরা সংশ্লিষ্ট দলগুলোকে বলবো, সাবধান হন, নিজেদেরকে সামলান, নইলে জনগণই আপনাদেরকে সামলিয়ে দেবে। পুলিশকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারের কারণে বাহিনীটির অধঃপতন হয়েছে। তাই আগামী নির্বাচন সুষ্ঠু করতে দল নিরপেক্ষ পুলিশ জরুরি। জনগণ প্রভাবমুক্ত এবং পেশাদার পুলিশ চাইলেও রাজনৈতিক নেতারা কখনো তা চাননি। পুলিশ সংস্কার নিয়ে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত আলোচনা সভায় বক্তারা পুলিশকে রাজনৈতিক প্রভাবমুক্ত করতে হবে তাগিদ দেন। আবির আহমেদের রিপোর্ট। এভাবেই জুলাই আন্দোলনের সময়ও ফ্যাসিস্ট হাসিনা সরকার পুলিশকে ব্যবহার করেছিল। অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতি আয়োজিত আলোচনায় বক্তারা বলেন, পুলিশ বাহিনীকে রাজনৈতিকভাবে ব্যবহারের কারণে সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করায় অনেককেই গুম, খুন ও হত্যাকাণ্ডের শিকার হতে হয়েছে। আর গত জুলাই আগস্টে পুলিশের দমন নিপীড়নে তাদের প্রতি দীর্ঘদিনের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটিয়েছে সাধারণ মানুষ। ফলে পুলিশকেও পাল্টা হামলার শিকার হতে হয়েছে। 5 আগস্টের পট পরিবর্তনের পর মনোবল হারিয়ে ফেলে এই বাহিনীর সদস্যরা। আলোচনায় অংশ নেন পুলিশ ও সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা, রাজনীতিবিদ, শিক্ষক ও বিশেষজ্ঞরা। মডেল থানা প্রয়োজন ছিল, আপনাদের ইকুইপমেন্ট হয়েছে, আপনাদের সুন্দর বিল্ডিং হয়েছে, সব কিছু হয়েছে, কিন্তু জনগণ সেই মডেল থানায় যেতে ভয় পায় কেন? তাহলে মডেল করে কি লাভ? পুলিশ কমিশন যেটা সরকার করেছিল, তারা কাদের সঙ্গে কথা বলেছে, কিভাবে তারা সেই কমিশন রিপোর্ট তৈরি করেছে। সংস্কার মানে পুলিশকে আরো দক্ষ, মানবিক, জবাবদিহিমূলক, যুগোপযোগী ও গ্রহণযোগ্য করে তোলার পদক্ষেপ। এখনো কিন্তু আমরা অতীত থেকে লেসন নেইনি। আমরা কিন্তু এখন আমাদের ব্যক্তিগত স্বার্থ সবাই সেখানে প্রয়োগ করার চেষ্টা করছি। দেশ এবং জাতির কথা আমরা ভাবতে পারছি না। বক্তারা বলেন, আরেকটি ফ্যাসিবাদ যেন ফিরে আসতে না পারে সেজন্য পেশাদার পুলিশ বাহিনী গড়ে তুলতে হবে। আইন সংশোধনের পাশাপাশি দল বা ব্যক্তি স্বার্থে আইনের অপব্যবহার বন্ধ করতে হবে। একজন পুলিশের কনস্টেবল আমাকে বলতো যে এই প্রধানমন্ত্রীকে আমরা রেখেছি। তো এই ছিল আপনার প্রি রেভলিউশন পুলিশের চেহারা। সকল সংস্কারের প্রধান উদ্দেশ্য একটাই, যে আর একটা ফ্যাসিবাদ বাংলাদেশে আর কখনো যেন ফিরে না। 17 বছর তাদের ভূমিকা ছিল এককেন্দ্রিক, একদলীয়। আপনি যখন পুলিশ ফোর্স নিয়ে কথা বলবেন, আপনাকে তো সবাইকে নিয়ে কথা বলতে হবে। আপনি তো শুধু অফিসারদেরকে চরিত্র বদলাইলে তো লাভ হবে না। তাহলে সেই জায়গাতে আমার রিক্রুটমেন্ট প্রসেসের ভিতরে এই কলোনিয়াল সিস্টেম বাদ দিতে হবে।
সুষ্ঠু নির্বাচনের জন্য দল নিরপেক্ষ পুলিশ বাহিনীর জরুরি উল্লেখ করে এই বাহিনীকে দ্রুত সংস্কার করে নতুন সদস্য নিয়োগ দেওয়ার তাগিদ দেন বক্তারা। আবির আহমেদ, এনটিভি নিউজ, ঢাকা। 2026 সালের শুরুতে নির্বাচনের জন্য কতটা প্রস্তুত নির্বাচন কমিশন? কর্মকর্তারা বলছেন ভোটার তালিকা, সীমানা নির্ধারণ এবং দল নিবন্ধনের প্রক্রিয়ার অগ্রগতি নিয়ে সন্তুষ্ট তারা। তবে সংস্কার কমিশনের সুপারিশ অনুসারে আলাদা নিয়োগ কমিশন নিজেদের কর্মকর্তাদের প্রিজাইডিং এবং সহকারী প্রিজাইডিং কর্মকর্তা হিসেবে নিয়োগের বিষয়ে আগ্রহ কম ইসি। নির্বাচন বিশেষজ্ঞদের মতে এতে নির্বাচন কমিশনের গুণগত পরিবর্তন আসবে না। নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় নির্বাচনের মহাসড়কে নির্বাচন কমিশন ইতোমধ্যে প্রধান নির্বাচন কমিশনার জানিয়েছে পূর্ণদমে সার্বিক কাজ এগিয়ে নিচ্ছে ইসি। যত দ্রুত সম্ভব আমরা প্রস্তুতি নিচ্ছি, যখনই করতে চায় সরকার যাতে আমরা করতে পারি। নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রাথমিক ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। 300 আসনের সীমানা নিয়ে দলগুলো ও সম্ভাব্য প্রার্থীদের নিয়ে আলোচনাও চলমান। সংস্কার কমিশনের সুপারিশের আলোকে ইসির কর্মকর্তাদের নিয়োগে আলাদা সংস্থা গঠন আর নিজস্ব ব্যক্তিদের প্রিজাইডিং অফিসার হিসেবে নিয়োগের বিষয়টি নিশ্চিত নয় বলে জানান কমিশন সচিব। আলাদা সার্ভিস কমিশন এই বিষয়গুলো সময়ের ব্যাপার। এটা শুধুমাত্র আমরা চাইলেই এটার প্রাতিষ্ঠানিক একটা কাঠামোতে আনতে গেলে সময় লাগে। এটা আলোচনায় আছে, কিন্তু এটার সাথে নির্বাচনকে পারস্পরিক মিউচুয়ালি ডিপেন্ডেন্ট করার কোনো যুক্তি নেই। এটা মিউচুয়ালি এক্সক্লুসিভ, দুই দিক থেকেই চলবে, পাশাপাশি চলবে। এখন থেকেই প্রথমত হচ্ছে নির্বাচন কমিশনের যারা কর্মকর্তা আছেন যতটা সম্ভব তাদেরকেই এই আগামী জাতীয় নির্বাচনে রিটার্নিং অফিসার নিয়োগ দেওয়া। মিন থেকে যে সচিব নিয়োগ দেওয়া হয় তারা ওই সরকারের কথা শোনে। আপনি যদি ইলেকশন সার্ভিস করেন তখন কিন্তু সে যেহেতু ইলেকশন কমিশন নিজস্ব কর্মকর্তা, সে যদি সচিব হয় তখন কিন্তু সে সরকারের আয়ত্তের বাইরে থাকবে, কন্ট্রোলের বাইরে থাকবে। সম্প্রতি 147টি রাজনৈতিক দলের নিবন্ধন প্রাপ্তির আবেদনের উপর যাচাই বাছাই চলছে। নিবন্ধিত দলগুলোর উপর 5 বছর পরপর নিরীক্ষা চালানোর পক্ষে এই বিশেষজ্ঞ। 5 বছর পর একটা রিভিউ করে দেখবে যে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো যেটা দিয়ে তারা রেজিস্ট্রেশন পেয়েছিল ওইটা আসলে রাখতে পারছে না, এটা আছে কিনা এটা যাচাই করা। যে পলিটিক্যাল পার্টিগুলো আপনার এই যেভাবে গজায় হঠাৎ করে, বেসিক্যালি অনেক পলিটিক্যাল পার্টি আছে ওয়ান ম্যান পার্টি, লিড বাই অনলি ওয়ান পার্সন। তারা কি করে, বড় একটা দলের সঙ্গে নেগোশিয়েট করে 1-2টা সিট ভাগাভাগি করার চেষ্টা করে। ভোটের জন্য প্রতিটি ভোট কেন্দ্রে ব্যালট বাক্স, পেপার, অমোচনীয় কালি, সিল, খাম, ছুরি, কলম, মোমবাতি, দেয়াশলাই সহ সরঞ্জামাদি কিনতে ইতোমধ্যে বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা। গত 15 বছরে বাংলাদেশের সাংবাদিকতা নিয়ে জাতিসংঘকে তদন্তের আহ্বান জানানো হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম। সকালে ঢাকার দি ডেইলি স্টার সেন্টারে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার বিজেসি আয়োজিত গণমাধ্যম সংস্কার প্রতিবেদন পর্যালোচনায় একথা জানান তিনি। বলেন, বিগত সময় গণমাধ্যম অনেক বেশি সরকার নিয়ন্ত্রিত ছিল। এই পরিস্থিতি থেকে বের হয়ে স্বাধীন সাংবাদিকতার রক্ষা করার চেষ্টা করছে অন্তর্বর্তী সরকার। তিনি আরও বলেন, কোনো এজেন্সি যাতে গণমাধ্যমকে ভয় দেখাতে না পারে সেই ব্যবস্থা নেওয়া হয়েছে। বর্তমানে গণমাধ্যম স্বাধীন এবং এতে সরকার ন্যূনতম হস্তক্ষেপ করছে না। এ সময় সাংবাদিকদের ন্যূনতম বেতন 30,000 টাকা করার কথাও বলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। সেটা নিয়ে কিন্তু আমরা কোনো আলাপই করছি না। সেটা নিয়ে আমার মনে হয় যে অনেস্ট আলাপ হওয়া উচিত। সেটা নিয়ে আমরা যেটা করছি, আমরা ইউএনকে লিখছি, ইউএনকে বলছি যে আপনারা বাইরের এক্সপার্ট দেন, দেশ দেখুক যে কী ধরনের জার্নালিজম হয়েছে। ওই জায়গাটা অ্যাড্রেস করাটা খুবই ক্রুশিয়াল। তাহলে হবে কি, বাংলাদেশে একটা জার্নালিজমের উপরে একটা ট্রাস্টের জায়গাটা তৈরি হবে, যে না আমরা সামনে নতুন শুরু করতে পারবো। জঙ্গিবাদের সাথে জড়িত থাকার অভিযোগে 36 বাংলাদেশিকে আটকের ঘটনায় মালয়েশিয়া সরকারকে তদন্তে পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত সপ্তাহে মালয়েশিয়া কর্তৃপক্ষ সাম্প্রতিক নিরাপত্তা অভিযানে 36 জন বাংলাদেশিকে গ্রেফতার করে, যাদের বিরুদ্ধে একটি উগ্রপন্থী জঙ্গি আন্দোলনে সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। আটকের পরপরই কুয়ালালামপুরে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন দেশটির সংশ্লিষ্ট
কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে। আটক ব্যক্তিদের পরিচয় এবং তাদের বিরুদ্ধে আনা অভিযোগ সম্পর্কে তথ্য চেয়ে মালয়েশিয়াকে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানানো হয়েছে। বাংলাদেশ আবারও সন্ত্রাসবাদ, সহিংস উগ্রবাদ এবং জঙ্গিবাদের বিরুদ্ধে কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করেছে এবং এই বিষয়ে মালয়েশিয়াকে পূর্ণ সহযোগিতা দিতে তৈরি আছে বলে জানানো হয়েছে বিবৃতিতে। 2024 সালের ডিসেম্বরের হিসেবে সরকারি চাকুরিতে ফাঁকা রয়েছে 4,68,220টি পদ, যা মোট পদের 24.40%। 30 জুন জনপ্রশাসন মন্ত্রণালয় প্রকাশিত সরকারি কর্মচারীদের পরিসংখ্যান 2024-এ উঠে এসেছে এই তথ্য। তবে জনপ্রশাসন সচিব ডক্টর মোখলেসুর রহমান বলেছেন 5 ধাপে কমিয়ে আনা হয়েছে এর সংখ্যা। চাকরির বিজ্ঞপ্তি প্রকাশকে হিসেবে ধরলে এখন খালি পদ আছে 71,000-এর আশপাশে। প্রেসার গ্রুপের চাপ আর তদবিরকে সামলানোর ভয়ে নিয়োগে জোর কম বলে মনে করেন জনপ্রশাসন বিশেষজ্ঞ ফিরোজ মিয়া। রিপোর্টে আরও জানাচ্ছেন রকনউদ্দিন। সরকারি চাকুরি অনেকের কাছেই জীবনকে গুছিয়ে দেয় এক স্বপ্নের নাম। কারো কাছে ধরা দেয়, কারো কাছে থাকে হাত ছোঁয়া দূরত্বে। সেই চাকুরির যখন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় তখন পদের সংখ্যা থাকে শতক বা হাজারের ঘরে, কিন্তু সরকারি হিসেবেই খালি পদ আছে লাখের হিসেবে। বছর বছর তা যেন শুধুই বেড়েছে। 30 জুন জনপ্রশাসন মন্ত্রণালয় প্রকাশিত সরকারি কর্মচারীদের পরিসংখ্যান 2024-এ উঠে এসেছে এমন তথ্য। পরিসংখ্যান অনুযায়ী 2018 সালে সরকারি চাকুরিতে ফাঁকা ছিল 3,93,247টি পদ, যা 2023 সালে বেড়ে দাঁড়ায় 4,73,001টি। আর 2024 সালে শেষে এসে ফাঁকা ছিল 4,68,220টি পদ। তখনকার হিসেবে সরকারি চাকুরিতে 19,19,111টি অনুমোদিত পদের বিপরীতে কর্মরত ছিলেন 14,50,891 জন। অর্থাৎ মোট পদের 24.40%ই ছিল ফাঁকা। যদিও এই তথ্য পুরনো এবং 5 ধাপে শূন্য পদের সংখ্যা কমিয়ে আনা হয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন সচিব। এই রিপোর্টটা হলো অনেকদিন আগে থেকে বলা হচ্ছিল 5,74,000, ভার্চুয়ালি 5টা স্টেজে কমিয়ে এনে এখন এটা এক্সিস্টিং হলো 71,000। বাকি সবাই হয় নিয়োগ পেয়েছে, না নিয়োগ প্রক্রিয়াধীন, না বিজ্ঞপ্তি, এই স্টেজে আছে। এটা একেবারে মানে অনেক দিন আগের থেকে এই ফিগারটা বলা হচ্ছে। মূলত এখন খালি আছে 71,000। তবে গেল বছরের 24 নভেম্বর সংবাদ সম্মেলন করে জনপ্রশাসন সচিব জানিয়েছিলেন সরকারি চাকুরিতে প্রায় 5.5 লাখ পদ খালি রয়েছে। 5.5 লাখ পোস্ট খালি আছে। সরকারি কর্মচারীদের পরিসংখ্যান 2024 অনুযায়ী প্রথম শ্রেণীর কর্মকর্তা অর্থাৎ নবম গ্রেড পর্যন্ত শূন্য পদ ছিল 68,000-এর বেশি। সবচেয়ে বেশি ফাঁকা ছিল 13 থেকে 16তম গ্রেডে প্রায় 1.5 লাখ। আর অধিদপ্তর ও পরিদপ্তরেও ফাঁকা ছিল প্রায় 3 লাখ পদ। সরকারি কাজের মান ও গতি বাড়াতে দ্রুত নিয়োগ দেওয়ার পরামর্শ জনপ্রশাসন বিশেষজ্ঞ ফিরোজ মিয়ার। অনেক পদ সৃষ্টি হয়েছে কিন্তু নিয়োগ বিধি নাই। নিয়োগের ক্ষেত্রে পদের সংখ্যা থাকে কম, কিন্তু তদবিরের সংখ্যা থাকে তার চেয়ে অনেক বেশি। প্রেসার গ্রুপের একটা ভয় আছে তাদের, যেই জন্য কেউ নিয়োগে যাইতে চায় না। সরকার যদি কোনো ধরনের চাপ প্রয়োগ করা যাবে না, এ ধরনের যদি সরকারের মনোভাব থাকে এবং এইটা যদি নিয়োগকারী কর্তৃপক্ষকে আপনার কমিউনিকেট করতে পারে, তাহলে তারা সাহস পাবে। এদিকে 16 জুন প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত সভায় জনপ্রশাসন সংস্কার কমিশনের 18টি প্রস্তাবের মধ্যে 8টি সহজে হওয়ায় দ্রুত বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়। সংস্কার কমিশনের প্রস্তাবে মন্ত্রণালয়ের সংখ্যা 43 থেকে কমিয়ে 25টি করার সুপারিশ করা হয়েছিল। রকনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। কুমিল্লার মুরাদনগরে একই পরিবারের 3 জনকে হত্যার ঘটনায় 6 আসামিকে গ্রেফতার করেছে র্যাব। আসামিরা হলেন মুরাদনগরের বাঙ্গুরা বাজার থানার করইবাড়ি এলাকার বিচ্ছু মিয়া, রবিউল আওয়াল, আতিকুর রহমান, বাইজিদ মাস্টার, দুলাল এবং আকাশ। র্যাব 11-এর 2টি দল গতরাতে ঢাকা ও কুমিল্লার বিভিন্ন জায়গা থেকে তাদেরকে গ্রেফতার করে। গত 3 জুলাই মা রোকসানা আক্তার রুবি, মেয়ে জোনাকি এবং ছেলে রাসেলকে কুপিয়ে হত্যা করা হয়। সেই ট্রিপল মার্ডারের ঘটনায় আজ স্থানীয় থানায় 38 জনকে আসামি করে মামলা করা হয়েছে বলেও জানায় র্যাব। বিকেলে রাজধানীর কারওয়ান বাজারের র্যাবের মিডিয়া সেন্টারের সংবাদ সম্মেলনে হত্যাকাণ্ডের কারণ এবং আসামিদের গ্রেফতারের বিষয়ে জানান র্যাব 11-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল HM সাজ্জাদ হোসেন।
মোবাইল চুরিকে কেন্দ্র করে থানায় করা অভিযোগের কারণে মব তৈরি করে আসামিরা এই হত্যাকাণ্ড ঘটান বলে জানান তিনি। থানায় অভিযোগ দায়ের করাকে নিয়েই যাদের মোবাইল চুরি করেছে প্লাস হচ্ছে যারা এটা সালিশ মিটিং করেছিল, এখানে বাচ্চু মেম্বার যে এলাকার মাতবর তিনি, এবং যেহেতু অভিযোগটা দায়ের করেছে এর প্রেক্ষিতে তাদের মধ্যে একটা ক্ষোভ জন্মে এবং এখানে এই বোরহানের ফ্যামিলিকে সহায়তা করছিল এই রুবি আক্তার। তো তারই প্রেক্ষিতে মূলত এই ঘটনাটা ঘটে। আগামী 18 জুলাই রাষ্ট্রীয় সহযোগিতায় রাজধানীর হাতিরঝিলে বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিরোধ দিবস পালন করা হবে বলে জানিয়েছেন প্রাইভেট ইউনিভার্সিটি ঐক্যের সংগঠকেরা। বিকেলে গণভবনে অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকীর সাথে বৈঠক শেষে একথা জানান তারা। বলেন, জুলাইয়ে ফ্যাসিস্ট অপসারণে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অবদান জাতিকে স্মরণ করিয়ে দিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী রাষ্ট্র বিনির্মাণে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের পিছিয়ে রাখা যাবে না বলে মন্তব্য করেন তারা। 21টি রাজনৈতিক এবং অরাজনৈতিক সংগঠন নিয়ে গত 26 জুন আত্মপ্রকাশ করে প্রাইভেট ইউনিভার্সিটি ঐক্য। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির সংবাদ। সঞ্চয়পত্রের সুদের হার বাড়ালে মানুষ ব্যাংকে টাকা রাখবে না বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। লুটপাটের কারণে সংকটে থাকা ব্যাংকে জমা রাখা আমানতকারীদের অর্থ ফেরত দিতে সরকার অঙ্গীকারাবদ্ধ বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা। দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা পরিষদ প্রাঙ্গণে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি কথা বলেন, লুটপাটের শিকার কোনো ব্যাংকের ব্যবসা বাণিজ্য নাই, তাদের ক্ষেত্রে ফেরত দিতে সময় লাগতে পারে। আর্থিক সংকটে দেউলিয়ার পথে থাকা ব্যাংকগুলোকে 52,000 কোটি টাকা দেওয়া হয়েছে। এর আগে 22,000 কোটি টাকা দেওয়া হয়েছে বলেও জানান অর্থ উপদেষ্টা। সরকার অঙ্গীকার বলতে যে টাকা পয়সা সময় লাগতে পারে, কারণ টাকা পয়সা দিয়ে চলে গেছে অনেক। এইরকম পৃথিবীর কোনো দেশে এরকম ঘটনা সঞ্চয়পত্রের হার মোটামুটি কিন্তু খারাপ না, এখন মোটামুটি ভালো। এখন সঞ্চয়পত্রের হার আবার বাড়িয়ে দিলে হবে কি, লোকজন সবাই সঞ্চয়পত্র কিনবে, ব্যাংকে টাকা রাখবে না। মুসলিম বিশ্বে নিজেদের মধ্যকার অনৈক্যের কারণে মুসলিমরা নির্যাতিত হচ্ছে বলে মন্তব্য করেছেন বন, পরিবেশ এবং জলবায়ু বিষয়ক পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বলেন, ঐক্য গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে পারে। বাংলাদেশ চায় সব যুদ্ধ বন্ধ হোক। রাজধানীর একটি হোটেলে আন্তর্জাতিক সোশ্যাল বিজনেস সামিটে অংশ নিয়ে তিনি একথা বলেন। সোশ্যাল এজেন্সি ফর ওয়েলফেয়ার অ্যান্ড অ্যাডভান্সমেন্ট ইন বাংলাদেশ সোয়াব আয়োজিত এই সামিটে অংশ নেন মুসলিম বিশ্বের প্রায় 15টি দেশ থেকে আগত অর্ধশতাধিক প্রতিনিধি। তারা বলেন, মুসলিম দেশগুলো যে সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে তা মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়া সময়ের দাবি। সামিটে অংশ নেওয়া উদ্যোক্তারা বলেন, এটি একটি পরিবর্তনের উদ্যোগ, যেখানে মুসলিম বিশ্ব সামাজিক ব্যবসার মাধ্যমে আরও ন্যায়ভিত্তিক এবং টেকসই ভবিষ্যতের দিকে এগিয়ে যাবে। এনটিভির প্রতিষ্ঠা বার্ষিকীর খবর। সময়ের সাথে আগামীর পথে এগিয়ে চলার দর্শক নন্দিত টেলিভিশন চ্যানেল এনটিভি 23 বছরে পদার্পণ করেছে। বস্তুনিষ্ঠতা আর সুনামের মাধ্যমে জয় করেছে দেশ বিদেশের কোটি মানুষের হৃদয়। দেশের বিভিন্ন স্থানে এনটিভির প্রতিষ্ঠা বার্ষিক পালিত হয়েছে। ইমরুল কায়েসের ডেস্ক রিপোর্টে দেখুন বিস্তারিত। জুলাই অভ্যুত্থানের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে রংপুরে এনটিভির 23 বছরের পদার্পণ পালন করা হয়েছে। পরে কেক কাটা ও জুলাই আন্দোলনে এনটিভির অবদান স্মরণ করে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন অনুষ্ঠানের অতিথিরা। বাংলাদেশের সংবাদ মাধ্যমে এনটিভি যে অগ্রযাত্রা, সেটা আগামী দিনে আরও মানুষের কণ্ঠস্বর হয়ে থাকুক। আগামী দিনগুলোতে এনটিভি তার অগ্রযাত্রা অব্যাহত রাখবে এবং আমাদের সমাজ গঠনে তার যে পেশাদারিত্ব সেটি সমুন্নত রাখবেন। এনটিভির 23তম প্রতিষ্ঠাবার্ষিকে ফরিদপুর অঞ্চলের চিকিৎসা সেবায় অসামান্য অবদান রাখা প্রবীণ চিকিৎসক এমিরেটাস প্রফেসর ডক্টর ইউনুস আলীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক রামানন্দ পাল, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শামসুল আজম সহ অনেকে উপস্থিত ছিলেন। 22 বছর পূর্তি তথা 23 বছরের যে অগ্রযাত্রায় তারা সামিল হলো, তার জন্য আমরা এনটিভিতে প্রথমে অভিনন্দন জানাই।
চাঁদপুরে কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে এনটিভির 23 বছরের পদার্পণ উদযাপন করা হয়েছে। এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ মহসিন উদ্দিন, নৌপুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান, প্রেস ক্লাবের সভাপতি রহিম বাদশাহ উপস্থিত ছিলেন। জনপ্রিয় টেলিভিশন চ্যানেল এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে আলোচনা সভা, কেক কাটা ও বৃক্ষরোপণ করা হয়েছে। পবিত্র কোরআন খতমের মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। দিনটি ঘিরে জেলা প্রেস ক্লাব প্রাঙ্গণে আলোচনা সভায় বক্তারা বলেন, এনটিভি বহু ঝড়ঝঞ্ঝার মধ্য দিয়ে বিকশিত হয়ে আরও সমৃদ্ধ হয়ে উঠেছে। কেক কাটা ও আলোচনা সভা করে বান্দরবানে এনটিভির বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে। এ সময় জেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ জাবেদ রেজা, যুগ্ম আহ্বায়ক জসিমউদ্দিন তুষার সহ অনেকে উপস্থিত ছিলেন। ঝড় বৃষ্টি উপেক্ষা করে কেক কেটে ও আলোচনা সভার মধ্য দিয়ে এনটিভির 23 বছরের পদার্পণ অনুষ্ঠান পালিত হয়েছে ভোলায়। এ সময় জেলা বিএনপির আহ্বায়ক গোলাম নবী আলমগীর সহ অনেকে উপস্থিত ছিলেন। ভৈরবে এতিম শিশুদের নিয়ে কেক কেটে এনটিভির 23তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এতিমখানায় গণমাধ্যমের প্রতিষ্ঠাবার্ষিকী পালনকে ব্যতিক্রম এবং মহৎ উদ্যোগ হিসেবে উল্লেখ করে এনটিভি কর্তৃপক্ষের ভূয়সী প্রশংসা করেন তারা। ইমরুল কায়েস, এনটিভি নিউজ ডেস্ক। শেষ পর্যন্ত পিছিয়ে গেল ভারতের বাংলাদেশ সফর। 13 মাস পিছিয়ে আগামী বছরের সেপ্টেম্বরে অনুষ্ঠিত হবে এই দু দলের মধ্যকার সাদা বলের সিরিজ। এবছরের আগস্টে 3টি করে ওয়ানডে এবং টি20 সিরিজ খেলতে বাংলাদেশে আসার কথা ছিল ভারতের। তবে দুই দেশের পারিপার্শ্বিক অবস্থার কারণে এই সিরিজ মাঠে গড়ানো নিয়েই শঙ্কা জাগে। গত 2 মাস ভারতীয় গণমাধ্যমে এই সফর স্থগিতের গুঞ্জন ছিল। শেষ পর্যন্ত পিছিয়ে গেল এই সিরিজ। এবছর আর বাংলাদেশ সফর করছে না ভারত। দুই বোর্ডের মধ্যকার পারস্পরিক আলোচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী 2026 সালের সেপ্টেম্বরে অনুষ্ঠিত হবে এই দু দেশের মধ্যকার সাদা বলের সিরিজ। তবে ম্যাচের সূচি এখনও নির্ধারণ করা হয়নি। সংস্কৃতির খবর। বই পড়া আন্দোলনের অন্যতম পথিকৃৎ পলান সরকারকে স্মরণ করে আয়োজন করা হয়েছে ব্যতিক্রমধর্মী বই বিনিময় উৎসব। বিকেলে রাজধানী কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সাংস্কৃতিক সংগঠন মেঘের ধাক্কা আয়োজন করে এই উৎসবের। সংগঠনটির পরিচালক, কবি এবং চলচ্চিত্র নির্মাতা জহির রায়হান বলেন, যান্ত্রিক জীবনে হারিয়ে যাওয়া সম্পর্কগুলো ফিরিয়ে আনার একটি প্রয়াস এই বই বিনিময় উৎসব। নিজে পড়াশোনা করতে না পারলেও পলান সরকার পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে নিজ উদ্যোগে বই কিনে বাড়ি বাড়ি দিয়ে আসতেন। তারই স্মরণে 2022 সাল থেকে সংগঠনটি বই বিনিময় উৎসবটি পালন করে আসছে। খবর শেষ করছি, যাবার আগে তাই ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরও একবার। সংস্কার ও বিচারের নামে দীর্ঘমেয়াদে ক্ষমতায় থাকতে চাইলে তা হবে দুঃস্বপ্ন, সালাউদ্দিন আহমদের হুঁশিয়ারি। শুধু সরকার পরিবর্তন নয়, দেশের রাজনৈতিক ব্যবস্থারও পরিবর্তন করতে হবে, নাহিদ ইসলাম। আগামী নির্বাচন সুষ্ঠু করতে দল নিরপেক্ষ পুলিশ জরুরি, আলোচনার সভায় বক্তারা সংস্কারের তাগিদ। সরকারি চাকুরিতে 24%-এরও বেশি পদ ফাঁকা, তদবির সামলানোর ভয়ে নিয়োগের জোর কম, বলছেন বিশেষজ্ঞরা। এই ছিল রাতের খবরে। এই খবরের ভিডিও আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়া এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 1টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ। শুভরাত্রি।